আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম ক্লাস আসসালাম। ক্লাস শুরু করে দেই। আমরা ইনফরমেশন 1 টা শেষ করছি। এখন আমাদের ক্লাস হচ্ছে ইনফরমেশন 2। আমরা জানি এই এই সিভিএলএম এ কয়টা ইনফরমেশন আছে কেউ জানি? সিভিএলএম কি কেউ দেখছেন? জি স্যার, 3টা আছে স্যার। হ্যাঁ, 3টা আছে। এইটাতে 3টা ইনফরমেশন আছে। একটা আমরা অলরেডি শেষ করছি। দ্বিতীয় নাম্বার ইনফরমেশন চলতেছে। দ্বিতীয় নাম্বার ইনফরমেশন শিট হচ্ছে ওয়ার্ক হ্যাজার্ড। ওয়ার্ক হ্যাজার্ড কাজে পেজ বিপত্তি। নাম্বার স্যার। পেজ নাম্বার 19। পেজ নাম্বার 19 ওয়ার্ক হ্যাজার্ড। আচ্ছা, ওয়ার্ক হ্যাজার্ড বলতে কি বোঝায়? ওয়ার্ক হ্যাজার্ড হচ্ছে কাজের যে ব্যাঘাত ঘটনা বা কাজের সময় যে বিপত্তি হয় সেটাই হচ্ছে ওয়ার্ক হ্যাজার্ড। এ হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট ক্যান হার্ট ইউ অর মেক ইউ আইল। এই হ্যাজার্ডটা হচ্ছে আপনাকে আঘাতপ্রাপ্ত করবে অথবা আপনাকে অসুস্থ করবে। এটাই হচ্ছে ওয়ার্ক হ্যাজার্ড। কাজ করতে গিয়ে আপনাকে আঘাতপ্রাপ্ত করবে অথবা আপনাকে অসুস্থ করে দিবে। এটা হচ্ছে কি? স্যার ওয়ার্ক হ্যাজার্ড। কিন্তু এখানে হচ্ছে এটা ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। কোনটা আরেকবার বলেন? ওয়ার্ক আপনি বলতেছেন স্যার ওয়ার্ক হ্যাজার্ড, কিন্তু এটা তো হ্যাঁ, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। হ্যাঁ, না, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে নিজের কাজ করতে গিয়ে যেটা হয়। আর ওয়ার্ক হ্যাজার্ড হচ্ছে কাজ করতে গিয়ে। কাজ করতে গিয়ে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সেটা হচ্ছে ওয়ার্ক হ্যাজার্ড। আর কর্মক্ষেত্রে, কোনো কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনি যে আঘাতটা আপনার শরীরে লাগে বা আপনি ক্ষতিগ্রস্ত হন সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। ওয়ার্ক প্লেস হইলে স্থান উল্লেখ থাকবে, আর যখন ওয়ার্ক হবে তখন শুধু কাজ উল্লেখ থাকবে। যে আপনি একটা কাজ করতে গেছেন, ওইটাতে আপনি মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বুঝাইতে পারছি মোকাররম স্যার? জি স্যার। স্যার ওয়ার্ক আরেকবার যদি বলতেন। ওয়ার্ক হ্যাজার্ড এবং ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। ওয়ার্ক প্লেস যখন হবে তখন কর্মক্ষেত্রটা উল্লেখ থাকবে, যখন ওয়ার্ক হ্যাজার্ড বলবে তখন শুধু কাজটা উল্লেখ থাকবে। ওয়ার্ক প্লেস হ্যাজার্ড হচ্ছে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে বাধা বা বিপত্তির সম্মুখীন হতে হয় বা ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেটা হচ্ছে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। আর ওয়ার্ক হ্যাজার্ড হচ্ছে একটি কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হয়ে গেলে সেটা হচ্ছে ওয়ার্ক হ্যাজার্ড। কোনো কাজ করার সময় আঘাত বা ক্ষতিগ্রস্ত হওয়াটাই হচ্ছে ওয়ার্ক হ্যাজার্ড। ক্লিয়ার? রিকগনাইজিং হ্যাজার্ড। এই হ্যাজার্ডটা কি রকম? দরকার না এটা। তারপর হচ্ছে টাইপস অফ ইনজুরি অ্যান্ড আইলনেস। ঠিক আছে, টাইপ অফ ইনজুরিস অ্যান্ড আইলনেস। অসুস্থতা এবং ক্ষতিগ্রস্তের প্রকার। আঘাত এবং অসুস্থতার প্রকার। এই প্রশ্নটা একটু মানে আসার সম্ভাবনা আছে, কারণ এখানে বলতে পারে আপনাকে ইনজুরিস অ্যান্ড আইলনেস এর টাইপ কয়টা। এখানে দেওয়া আছে 2টা। ঠিক আছে, এই 2টা আপনাকে জানতে হবে যে এই 2টা কি। অসুস্থ হবেন অথবা আঘাতপ্রাপ্ত হবেন, এই ধরনের মানে এইটা কি হতে পারে, কেমন টাইপ হতে পারে? দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে একিউট অ্যান্ড ক্রনিক। একটা হচ্ছে ইলনেস, ইনজুরিস অ্যান্ড ইলনেস। ঠিক আছে, টাইপ অফ ইনজুরিস অ্যান্ড ইলনেস। আঘাতপ্রাপ্ত এবং অসুস্থতার প্রকার। আঘাতপ্রাপ্ত এবং অসুস্থতার প্রকার হচ্ছে 2টা, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট কোনটাকে বলতেছে, ক্রনিক কোনটাকে বলতেছে, এটা আপনার বুঝলেই হবে। এখানে এখানে অ্যাকিউটটাকে বলা হয়েছে ইমিডিয়েট ইনজুরি আর কল্ড অ্যাকিউট। তাৎক্ষণিক যে আঘাতটা আপনি পাচ্ছেন, তাৎক্ষণিক যে আঘাতটা পাওয়ার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা হচ্ছে অ্যাকিউট, তীব্র। ঠিক আছে, অ্যাকিউট ইনজুরিজ আর কল্ড অ্যাকিউট, ইমিডিয়েট ইনজুরিজ আর কল্ড অ্যাকিউট। মানে এটা বলতেছে তাৎক্ষণিক যে
ক্ষতিটা হয়, আপনার আঘাতটা লাগে, সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট। আর ক্রনিক কোনটাকে বলতেছে? ইলনেস দ্যাট ডেভেলপ ওভার লং পিরিয়ড অফ টাইম আর কল্ড ক্রনিক। অসুস্থতা মানে অনেক দীর্ঘস্থায়ী, দীর্ঘ সময় ধরে অসুস্থ, এটাকে বলা হয় ক্রনিক। ঠিক আছে, অ্যাকিউট কাকে বলে, ক্রনিক কাকে বলে, এই দুটো কি আপনারা বুঝলেন? যেটা তাৎক্ষণিক যে আঘাতপ্রাপ্ত হয় সেটা হচ্ছে অ্যাকিউট, আর যেটা দীর্ঘ দীর্ঘ সময় ধরে অসুস্থতার মধ্যে থাকে সেটা হচ্ছে ক্রনিক। যখন ক্রনিকের উদাহরণ আসবে তখন হয়ে যাবে কি ক্যান্সার। ক্যান্সার মানে হচ্ছে একটা ক্রনিকের কি উদাহরণ। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। একটা হচ্ছে ফ্র্যাকচার মানে হচ্ছে ইনজুরি, আঘাতপ্রাপ্ত। ঠিক আছে, হোয়াই অ্যাক্সিডেন্ট হ্যাপেন। অ্যাক্সিডেন্ট কেন হয়? অ্যাক্সিডেন্টের মূল কারণ কি? 2-3টা বলেন তো কেউ একজন। প্রথম কারণ হচ্ছে অধিক আত্মবিশ্বাস। ঠিক আছে, অ্যাক্সিডেন্টের প্রথম কারণই হচ্ছে অধিক আত্মবিশ্বাস, অমনোযোগী। আর হচ্ছে মানে এই দুইটাই তো আমার কাছে মনে হয়, এই দুটাই, যে প্রথমটা হচ্ছে যে অধিক আত্মবিশ্বাস। বিশেষ করে এই অ্যাক্সিডেন্টটা ঘটে কোথায়? বিশেষ করে ঘটে হচ্ছে ড্রাইভিং এর ক্ষেত্রে। এই যে দেখেন এখানে ড্রাইভিং এক্সাম্পল দিয়ে দিছে। or the driver or Vancy collapse at the wheel, মানে রুলস ফলো না করলে। বাস এটা আপনি জানতে হবে যে হোয়াই অ্যাক্সিডেন্ট হ্যাপেন, অ্যাক্সিডেন্ট কেন ঘটে? অধিক আত্মবিশ্বাস অথবা অমনোযোগীর কারণে। ঠিক আছে, এই তো, এখানে আর তেমন কিছু নাই। এখানে বলছে হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কি? What is accident? Accident কি? An accident is an unplanned and uncontrolled event is which the action or reaction of object. Accident হচ্ছে মানে আনপ্ল্যান, কোনো প্ল্যান ছাড়া, বা আনকন্ট্রোল, কোনো কন্ট্রোল ছাড়া একটা অ্যাকশন। হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, what is accident? Accident কি? An accident is an unplanned and uncontrolled event in which the action or reaction of object. Accident মূলত অনিয়ন্ত্রিত এবং আনপ্ল্যান। আনপ্ল্যান বলতে কি বোঝাচ্ছে এখানে? অপরিকল্পিত। হ্যাঁ, অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত একটি মুহূর্ত, একটি ঘটনা, যেটার নাম হচ্ছে অ্যাক্সিডেন্ট। অপরিকল্পিত এবং আরেকটা কি বলতেছে? অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত ঘটনা, যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, যেটা আমরা পরিকল্পনা করতে পারবো না, এটাকেই বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাক্সিডেন্টের সংজ্ঞা কি? হোয়াট ইজ অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কি? অ্যাক্সিডেন্ট হচ্ছে আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোলড ইভেন্ট ইন হুইচ দ্য অ্যাকশন অর রিয়াকশন অফ অবজেক্ট। বাস এতটুকু দিলেই আপনাদের উত্তরটা হয়ে যাচ্ছে। আর যদি কেউ বাংলাতে দিতে চান তাহলে এটা বলবেন যে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত একটি ঘটনা। ঠিক আছে, এখানে বলছে অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু দ্য অ্যাকশন অর রিয়াকশন বিটুইন 4 এলিমেন্ট। 4টা কারণে এটা কি
হ্যালো চার- স্যার শুন চারটি কারণে অ্যাক্সিডেন্টটা মানে সংঘটিত হয়। ঠিক আছে, এখানে বলছে অ্যাক্সিডেন্ট হ্যাপেন ডিউ টু অ্যাকশন অর রিঅ্যাকশন বিটুইন ফোর এলিমেন্ট। চারটি উপাদানের জন্য উপকরণের জন্য অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের মানুষের কর্মকাণ্ড, মানুষের মানুষের কর্মকাণ্ড, ইকুইপমেন্ট অ্যান্ড মেশিন, যন্ত্রপাতি অথবা মেশিন, ম্যাটেরিয়ালস, সাবস্টেন্স অ্যান্ড প্রসেস সিস্টেম। ঠিক আছে, উপাদান, পদার্থ এবং সিস্টেম। উপাদান, পদার্থ অথবা সিস্টেম। প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া। বিভিন্ন উপাদানের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন যন্ত্রপাতির জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে বলছে অ্যাক্সিডেন্টটা ঘটে কি কি কারণে? চারটা কারণে। দেখেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাক্সিডেন্ট হয় কি কারণে, বা অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে চারটা এলিমেন্টস, চারটা উপাদান বলেন। এখানে দেওয়া আছে, দেখেন চারটা উপাদান। হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কর্মকাণ্ডের জন্য অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। ইকুইপমেন্ট, মেশিনস, যন্ত্রপাতি অথবা মেশিনস এর মাধ্যমে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়। ম্যাটেরিয়ালস, সাবস্টেন্স, ম্যাটেরিয়ালস এর জন্য। এবং প্রসেস অথবা সিস্টেম, প্রক্রিয়া অথবা সিস্টেমের জন্য অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা ঘটে। এটাই। অ্যাক্সিডেন্ট রেজাল্টস ইন লুজ অফ লাইফ, জীবনটা হারাতে হতে পারে। হার্ম টু হিউম্যান, মানুষের ক্ষতি হতে পারে। অর প্রপার্টি অর এনভায়রনমেন্টাল ড্যামেজ, সম্পত্তি বা পরিবেশের কিছু ক্ষতি হতে পারে। অ্যাক্সিডেন্টের রেজাল্টটা কি হবে? অ্যাক্সিডেন্ট ঘটে কি কি কারণে? অ্যাক্সিডেন্টটা এখানে প্রশ্ন হচ্ছে অ্যাক্সিডেন্ট কাকে বলে। প্রথম কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট কাকে বলে, অ্যাক্সিডেন্ট কেন হয়, অ্যাক্সিডেন্টের ফলাফলটা কি। এই তিনটা। বাস এক এক করে এখন একটু উত্তর দেন, যাতে আমরা বুঝতে পারি যে এই তিনটা আপনারা বুঝছেন। অ্যাক্সিডেন্ট কাকে বলে, অ্যাক্সিডেন্ট কিভাবে কি কয়টা কয়টা এলিমেন্টের কয়টা উপাদানের কারণে হতে পারে, এবং এই অ্যাক্সিডেন্টের রেজাল্টটা কি হতে পারে। কে একজন রেসপন্স করেন যে বুঝেছেন অ্যাক্সিডেন্ট কাকে বলে। অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত ঘটনাকে অ্যাক্সিডেন্ট বলে। আর গুড। অ্যাক্সিডেন্ট চারটি কারণে ঘটতে পারে, মানে মানুষের কর্মকাণ্ড, যন্ত্রপাতি বা ওই যে মেশিনারি যে কারণ, সে কারণে হতে পারে। ম্যাটেরিয়ালস বা সাবস্টেন্সেস, মানে উপাদান বা বিভিন্ন উপকরণের কারণে হতে পারে। প্রসেস আর সিস্টেম, মানে প্রক্রিয়া বা পদ্ধতি যেটা বোঝায়, এই ধরনের একটা। আর এগুলোর জন্য অ্যাক্সিডেন্টের রেজাল্ট হচ্ছে দুইটা। লস অফ লাইফ, মানে মানুষ হয়তো মারাই গেল, বা প্রপার্টি আর এনভায়রনমেন্ট ড্যামেজ, সম্পত্তি বা সম্পদ বা পরিবেশের ক্ষতি হতে পারে। হ্যাঁ, এটাই। ব্যাস এই তিনটা। সবাই কি বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা, কেসেস অফ ফর অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের জন্য কি হয়? কেসেস অফ সাধারণত দুর্ঘটনা ঘটে না, এটা ওই যে অনিয়ন্ত্রিত ভাবে চলে আসে। নর্মালি অ্যাক্সিডেন্ট ডু নট জাস্ট হ্যাপেন, সাধারণত অ্যাক্সিডেন্ট ঘটে না। দে আর কেস ফর কজেস কজেস কেস ফর অ্যাক্সিডেন্টস আর মেনি, অনেক উপকরণ থাকে। এটাই বুঝাইছে যে অ্যাক্সিডেন্ট সাধারণত হয় না, এটার বিভিন্ন উপকরণ থাকে, সেটার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়। এখানে দেখেন ডিটেলসে বলা আছে এই যে এই কয়টা উপাদানের জন্য অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক আছে, এখানে প্রথমে বলছে
আনঅ্যাওয়ারেন্স ফর ডেঞ্জার, অসচেতন হইলে, ঠিক আছে। আনওয়ারনেস ফর অফ ডেঞ্জার, অসচেতন, বিপদ সম্পর্কে অসচেতন হইলে, মানে এখানে জাস্ট দেওয়া আছে যে কি কি কারণে আপনার অ্যাক্সিডেন্টটা ঘটতে পারে। এইটা যেটা ছিল সেটা হচ্ছে কি মানে মূল অ্যাকশন আর রিঅ্যাকশন, 4 এলিমেন্ট, ঠিক আছে। এই মানে এই চারটার জন্যই কিন্তু মূলত অ্যাক্সিডেন্ট ঘটে। আর এগুলো হচ্ছে তার কিছু লিস্ট, এইগুলোর কারণেও অ্যাক্সিডেন্ট ঘটে। দরকার নাই অ্যাক্সিডেন্ট কেন ঘটে, অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো কোশ্চিন নাই। জাস্ট কোশ্চিন যেটা আছে সেটা হচ্ছে টাইপ অফ হ্যাজার্ড, ঠিক আছে। হ্যাজার্ড কত প্রকার, হ্যাজার্ড সম্পর্কে আমরা বুঝছি। হ্যাজার্ড কাকে বলে একজন বলেন তো? হ্যাজার্ড হচ্ছে যার মানুষের ক্ষতি হতে পারে, ক্ষতি যখন এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আরেকজন বলেন। এটাই তো হ্যাজার্ড। স্যার কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাকে হ্যাজার্ড বলে। আচ্ছা, ওই যে এসকে বলেন। স্যার বাধা বিপত্তিকে, যে কোনো কাজের বাধা বিপত্তিকে হ্যাজার্ড বলা হয়, এটা কালকে ম্যাম বলেছিল। হ্যাঁ, কাজ করার সময় যদি কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হতে হয় তাইলেই সেটা হ্যাজার্ড। সোজা কথায়, আপনি একটা কাজ করতে গেছেন, যেমন বিশেষ করে কম্পিউটারের কাজ করতে গেছেন, দেখা যাচ্ছে আপনি বুঝতে পারছেন না ঠিক মতো, ঠিক আছে, এটা একটা হ্যাজার্ড। আপনি বসছেন ঠিকই কিন্তু চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, এইটা একটা হ্যাজার্ড, ঠিক আছে। এই যে দেখেন হ্যাজার্ডের টাইপ এখানে বলে দিছে। হ্যাজার্ডের টাইপ হচ্ছে হ্যাজার্ড 4 ধরনের হ্যাজার্ড হয়ে থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড, ঠিক আছে। যেটা ফিজিক্যাল হ্যাজার্ড সেটা হচ্ছে ইনক্লুড আনসেফ মেশিন এন্ড এনভায়রনমেন্টাল কন্ডিশনস, ঠিক আছে। এটা সম্ভবত হয়ে থাকে যদি আনসেফ থাকে, কোনো মেশিন আনসেফ থাকে বা এনভায়রনমেন্টালের সাথে নিজেকে কি খাপ খাওয়ানো যায় না, তখন এই হ্যাজার্ডটা হয়। হ্যাজার্ড জীবিত যে জিনিসপত্র আছে সেগুলো দ্বারা উৎপাদিত হ্যাজার্ডটাই হচ্ছে বায়োলজি। সরি, আমার এখানে নেট সমস্যা, এই জন্য বারবার মানে একটু সমস্যা হচ্ছে। টাইপ অফ হ্যাজার্ড, হ্যাজার্ড হচ্ছে 4 ধরনের। কি কি? ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক্যাল হ্যাজার্ড। হ্যাজার্ড 4 ধরনের হ্যাজার্ড হতে পারে, ঠিক আছে। বাস এটা জানলেই হবে। আর ফিজিক্যাল হ্যাজার্ড বলতে কি বোঝাচ্ছে? ফিজিক্যাল হ্যাজার্ড বলতেছে যে কনস্ট্যান্ট নয়েজ, অতিরিক্ত শব্দ, এটা কি ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। তাহলে বায়োলজিক্যাল হ্যাজার্ড কি? ভাইরাস, ভাইরাস হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। অ্যানিমেল অ্যান্ড বার্ড ড্রপিংস, অ্যানিমেল অথবা পশু বা পাখি, এর ড্রপিং বলতে কি বোঝাচ্ছে এখানে? পশু বা পাখির বিষটা, মানে ওই যে লালা জাতীয় কিছু একটা বোঝায়, এটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ডটা কি? কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে
যে ড্রপিং বলতে স্যার এখানে বোঝাচ্ছে ছড়ায়, হ্যাঁ, ব্লাড ব্লাড ভাইরাস এনিমেল বা ড্রপিং ছড়ানো স্যার ছড়ানো বায়োলজিক্যাল তো হচ্ছে মানে বাতাসের সাহায্যে যে দুর্ঘটনাগুলা বা বাতাসের মাধ্যমে ছড়ায় যে রোগগুলা সেটাই বোঝানো হয়েছে আমার মনে হয়। ব্লাড এবং ব্লাড এবং ভাইরাসের ভাইরাসের মাধ্যমে মাধ্যমে যেটা যেটা ছড়ানো হয়। ছড়ানো হয়। হ্যাঁ শরীরে যেটা ছড়ায় শরীরে সেটাই হ্যাঁ biological শরীরে যেটা ছড়িয়ে পড়ে শরীরে যেটা ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড হচ্ছে বাতাসের সাহায্যে। কেমিক্যাল হ্যাজার্ডটা হচ্ছে বাতাসের সাহায্যে, গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস, এটার দ্বারা যে হ্যাজার্ডটা হয়। কেমিক্যাল কেমিক্যাল হ্যাজার্ডটাই হচ্ছে রাসায়নিক পদার্থ দ্বারা যেটা এই মানে যে হ্যাজার্ডটা হয়, যেমন তেল বা গ্যাস, এরকমই কিছু একটা, জৈব সার। তারপর হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। আর্গোনমিক হ্যাজার্ডটা হচ্ছে ডিজাইনড ওয়ার্কপ্লেস অর প্রসেস। আর্গোনমিক হ্যাজার্ড হচ্ছে নিজের ক্ষতি, বা এখানে দেখেন কি বলছে, ডিজাইন। পুয়ার লাইটিং মানে চোখে, ওই যে যেটা বললাম, চোখের সমস্যা হতে পারে, আপনার হাতের সমস্যা হতে পারে, পায়ের সমস্যা হতে পারে, বসতে সমস্যা হতে পারে। যেগুলা সমস্যা আপনার মোকাবেলা করবেন সেটা হচ্ছে কি আর্গোনমিক হ্যাজার্ড। শরীরের কোনো মানে বাধা বা যন্ত্রণা, এটাই হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। আর্গোনমিক হ্যাজার্ডটাই হচ্ছে যে কোনো একটা কারণে আপনার, এখানে দেখেন দেওয়া আছে লাইটিং, পুয়ার লাইটিং এর জন্য, পুয়ার লাইটিং বলতে বোঝাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ আলো নাই, এর জন্য আপনার কি হ্যাজার্ড হইতে পারে, সেটা হচ্ছে চোখের যে আর্গোনমিক্যাল হ্যাজার্ড হচ্ছে মানে আপনি যে কর্মক্ষেত্রে কাজ করবেন, সে কর্মক্ষেত্রের যে ডিজাইনটা হবে সেটা হবে একদম পুয়ারলি, মানে নিম্ন শ্রেণীর আর কি। খারাপভাবে ডিজাইন করার মাধ্যমে যে হ্যাজার্ডটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। এই চারটা হ্যাজার্ড মানে বুঝতে বা করতে সমস্যা হচ্ছে কারো? স্যার না আমি স্যার, একটু বলবো আমার মতো করে। হ্যাঁ, একটু বলেন। স্যার আমি যতটুকু বুঝতে পারছি বা আমি যতটুকু শিখেছিলাম সেটা থেকে ফিজিক্যাল হ্যাজার্ড বলতে হচ্ছে ফিজিক্যাল মানে কি আমাদের শরীরের যে ক্ষতিগুলো হয় মানে সরাসরি, যেমন আমার এসএম এর ক্ষেত্রে গেলে যদি মনে করেন একটা নিডেল পড়ে থাকে ভাঙ্গা, অথবা যদি মেঝেতে তেল পড়ে থাকে সেটার দ্বারা আমরা যদি আঘাতপ্রাপ্ত হই, সেটাই হচ্ছে যে ফিজিক্যাল হ্যাজার্ড। হ্যাঁ, বা মেশিনে কাজ করতে গিয়ে আমার হাতে লাগলো, সেটাই হ্যাঁ, ফিজিক্যাল হ্যাজার্ড। আর বায়োলজিক্যাল হ্যাজার্ড বলতে আমরা বুঝি যেটা হচ্ছে বাতাসের সাহায্যে ছড়ায়, যেমন একটা হচ্ছে না বায়ুর মাধ্যমে যে ভাইরাস গুলো ছড়ায়, ভাইরাস জনিত, এটাকে বুঝি যে বায়োলজিক্যাল হ্যাজার্ড। যেমন অনেক রোগ আছে না যেটা মানে বায়ুর মাধ্যমে ছড়ায়, হ্যাঁ, সেটা। আর কেমিক্যাল হ্যাজার্ড বলতে আমরা রাসায়নিক যে দ্রব্য, রং, অথবা হচ্ছে যে কেমিক্যাল থাকে, তারপর আমরা মেশিনে যে তেল ব্যবহার করি সেটা থেকে যে হ্যাজার্ডটা হয় সেটাই হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। অথবা পরিচ্ছন্নতার পণ্য যে আমরা ফালাই, সেটা। আচ্ছা, আর আর্গোনমিক্যাল হ্যাজার্ড বলতে আমরা যেটা বুঝি কাজ করতে গেলে দেখা যায় যখন যদি আমরা এ সময়ের ক্ষেত্রে বলি আমরা অনেক সময় বসে একাধারে যদি মেশিন চালাই, দেখা যায় ঘন্টার পর ঘন্টা বসে মেশিন চালাইলে আমাদের কি হয়, হয়তো পা ফুলে যেতে পারে, অথবা হচ্ছে আমাদের যে শিরায় ব্যথা হইতে পারে। আবার দেখা যায় কাজের ক্ষেত্রে এখানে লাইটিং এর সমস্যা হতে পারে, লাইটিং ব্যবস্থা একদম কম, আবার দেখা যায় এত হাই যেটা আমার চোখের ক্ষতি হয়, আবার কম থাকলেও ক্ষতি হয়। এই ধরনের হ্যাজার্ড গুলোই হতো আর্গোনমিক্যাল হ্যাজার্ড হিসাবে আমি যতটুকু শিখছি আরকি। হ্যাঁ, গুড। আপনি যেটা বলছেন সেটা একদম ক্লিয়ার। এটার থেকে আর পরিষ্কারভাবে বলা যায় না বোঝানোর ক্ষেত্রে। সবাই কি বুঝতে পারছেন চারটা হ্যাজার্ড কি কি? জি আলহামদুলিল্লাহ।
জি। জি স্যার। এখানে জাস্ট কোশ্চেনটা হচ্ছে টাইপ অফ হ্যাজার্ড। হ্যাজার্ডের কয় টাইপের মানে টাইপ গুলো বলেন। 4টা টাইপ লিখে দিলেই হয়ে যাবে। তার বাদেও কখনো কখনো চলে আসে যে আর্গোনমিক হ্যাজার্ডটা কি জিনিস, ফিজিক্যাল হ্যাজার্ডটা কি জিনিস এইটাই। এটা আপনাকে ব্রিফ করতে হতে পারে। বাস এতটুকু জানলেই আপনি এটাতে পারবেন। তারপরে কি আছে? এই যে দেখেন এখানে আরো এক্সাম্পল দিয়ে দিছে। ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড এর মধ্যে কি কি থাকবে বা কোনটাকে ফিজিক্যাল হ্যাজার্ড বলবে, এটার ইফেক্ট, এটার জন্য কি কি হতে পারে, ঠিক আছে? কি দুর্ঘটনা ঘটতে পারে। তারপর হচ্ছে ওয়ার্ক প্লেস এক্সাম্পল। আপনার ওয়ার্ক প্লেসে কি ধরনের মানে কি হতে পারে, ওয়ার্ক প্লেসে এটা কিভাবে প্রতিক্রিয়া করবে, বাস এটাই বলছে এখানে। এই এই যে মানে 4টা হ্যাজার্ড আছে, হ্যাজার্ডের যে ঘরগুলো আছে, ঠিক আছে? এক্সাম্পল, ইফেক্ট, ওয়ার্ক প্লেস, এক্সাম্পল। এই তিনটা আপনারা ভালো করে একটা বাই একটা মানে দেখবেন। দেখবেন বলতে বাস এই যে এই বোল্ড আকারে যেটা আছে সেটা আপনারা উল্লেখ মানে মাথায় যেন থাকে। বায়োলজিক্যাল হ্যাজার্ডের উদাহরণ কি, এক্সাম্পল, আপনাকে এটাই বলবে। বলবে না যে ইফেক্ট কি, এটার ফলে কি ঘটে, এটা বলবে না। বলবে যে বায়োলজিক্যাল হ্যাজার্ডের এক্সাম্পল দেন। তখন যেন এই যে বোল্ড আকারে যেগুলো আছে সেটা যেন আপনি লিখতে পারেন বা বলতে পারেন, ঠিক আছে? তাহলে কেমিক্যাল হ্যাজার্ডের উদাহরণ কি বলেন তো একজন? স্যার গ্যাসোলিন, তারপরে স্যার পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, আর হুম। স্যার এই তো স্যার তেল, বিভিন্ন ধরনের তেল, কেমিক্যাল যেটা যে রাসায়নিক পদার্থ। হ্যাঁ, এই তো গুড। আপনারা হয়তো বুঝতে পারছেন। এখানে যা আছে এটাই দিতে হবে এরকম না। আপনারা তো জানেন যে কেমিক্যাল হ্যাজার্ড কি কি। কেমিক্যালের মধ্যে যেগুলা মানে এক কথায় রাসায়নিক দ্রব্য যেগুলা, সেগুলাই হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। এই হ্যাজার্ডের ফলে কি হতে পারে, কি হবে, কি মানে ইফেক্টটা কি পড়বে, প্রতিক্রিয়া কি হবে, এই যে এখানে দেওয়া আছে। তারপরে এটা কর্মক্ষেত্রে কিভাবে মানে কি হিসেবে কাজ করবে, কর্মক্ষেত্রে কিভাবে পাবেন সেটাও এখানে দেওয়া আছে। এত আসে না, এত দরকার নাই এগুলা জেনে কি করবেন আপনারা। শুধুমাত্র জানবেন যে হ্যাজার্ড কয়টা, 4টা। এটা কি কি সেটা জানলেই হয়ে যাবে। ফিজিক্যাল হ্যাজার্ড দরকার নেই। তারপর হচ্ছে এই যে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাজার্ড ম্যানেজমেন্ট। আপনাদের 5টা বই থেকে 5টা সিবিএলএম থেকে আপনাদের কোশ্চেন আসবে 25টা থেকে 30টা। 30টা থেকে এখন সরি, এখন একটু মনে হয় বেশি করছে যদিও। এটা 35টা পর্যন্ত আসতে পারে। তো আপনাদের যে কোশ্চেন গুলো হবে সেটাতে সবথেকে বেশি কোশ্চেন হবে 11 নাম্বার আর 12 নাম্বার মডিউলে। ঠিক আছে? কারণ অ্যাসেসরের জন্য মডিউল হচ্ছে 11, 12, ট্রেইনারের জন্য মডিউল হচ্ছে 6, 7, 8, 9, 10। আর বাকি যে কয়টা আছে সেটা সবার জন্য প্রযোজ্য। তো আপনারা এই সিবিএলএম থেকে বাস এই ওয়াশ সম্পর্কে আপনার 4টা বা 3টা বা 4টা কোশ্চেন থাকবে। কিন্তু স্যার, বেশি কোশ্চেন বলেন। আমরা যদি এরপর ট্রেনার পার্ট করতে চাই তখন কি আমাদের আবার এইগুলাও পড়তে হবে নাকি শুধু হ্যাঁ, বাকি হ্যাঁ। যে 7টা আছে ওইটাই হবে? না, সবগুলাই পড়তে হবে, সবগুলাই পড়তে হবে। কারণ কোশ্চেন সবগুলা মিলাই করে। তাহলে ওই তো ট্রেনার স্যার পার্ট একসাথে করাই বেটার ছিল। একসাথে করলে বেটার ছিল, বাট আপনি অপরচুনিটি পাইতেন না একসাথে। আমি যদিও এটা জানি না, তবে আমার কাছে মনে হয় যে আপনি যদি অ্যাসেসর পার্ট করেন তাহলে অ্যাসেসর হিসেবে কাজ করতে পারবেন, ট্রেনার পার্ট করলে শুধু ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন। আমি এটা সঠিক জানি না, বাট আমার এটা মনে হয়। কারণ আমি যখন বিটেবের অ্যাসেসর করি তখন এটা আমাকে বলা হয়েছিল যে আপনি যদি ট্রেনার পার্ট করেন তাহলে কিন্তু অ্যাসেসর পাবে মানে অ্যাসেসমেন্ট নাও পাইতে পারেন। অ্যাসেসর পার্ট স্যার করলে ওইটা তো দুটো একসাথেই, এসএসআর প্লাস ট্রেনার হ্যাঁ, পার্ট। হ্যাঁ, হ্যাঁ, এটাতে ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, কিন্তু আপনি ওই সময় অ্যাসেসর যখন আপনি ট্রেনিং পিরিয়ডে নিজের মানে নিজের ক্যান্ডিডেটকে কি অ্যাসেসমেন্ট করাচ্ছেন, বুঝতে পারছি। বাট এনএসডি এর কোনো অ্যাসেসর হতে মানে আমি জানি না, এটা সঠিক তথ্য জানি না, এই জন্য এটা নিয়ে না কথা বলা ভালো। 2টা করলে উপকার আছে, কিন্তু আপনি যেহেতু এটাও পাচ্ছেন ওটাও পাচ্ছেন, সমস্যা কি সার্টিফিকেট বেশি হলে? আচ্ছা, এখানে তারপরে বলছে এই যে হ্যাজার্ড আছে, হ্যাজার্ড কয়টা, হ্যাজার্ড কয় প্রকার? দাঁড়ান আমি বলি, নাম ধরে ধরে বলি।
রুবিনা খাতুন, হ্যাজার্ড কয় প্রকার? রুবিনা খাতুন, রুবিনা খাতুন, রেহেনা পারভিন, মেহেদী হাসান মুরাদ, মেহেদী হাসান মুরাদ, জান্নাতুন নাহার, জান্নাতুন নাহার, একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর দুইটা তো মনে পড়ছে না এই বায়োলজিক্যাল মুহূর্তে। হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড আর আরেকটা কি? হচ্ছে আমি দেখলাম একটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। আর্গোনমিক। ঠিক আছে, জি হ্যাজার্ড 4টা মনে রাখতে হবে। আচ্ছা, এই হ্যাজার্ড গুলা আমরা ম্যানেজমেন্ট এইগুলো ম্যানেজ করব কিভাবে, এই হ্যাজার্ড থেকে বাঁচবো কিভাবে, হ্যাজার্ড থেকে বাঁচার উপায় কি, বা এই হ্যাজার্ডটাকে কিভাবে সংশোধন করা যাবে, এইটার কিছু স্টেপ আছে বা এইটার কিছু প্রসেস আছে। সেই প্রসেস গুলাই হচ্ছে 4টা। দেখেন এখানে লেখা আছে, এই যে এ গুড ওয়ে টু ডু দিস is to use the 4 step hazard management process। এই হ্যাজার্ডকে ম্যানেজ করতে গেলে অবশ্যই 4টা ধাপ কি করতে হবে, নিতে হবে। এই 4টা ধাপের মধ্যে প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটা খুঁজে বের করতে হবে। অ্যাসেস দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডের পরিমাণটা কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অ্যাসেস দ্য হ্যাজার্ড, হ্যাজার্ড দেখতে হবে, পরিমাপ করতে হবে কত বড় হ্যাজার্ড। তারপরে বলতে হবে ফিক্স দ্য হ্যাজার্ড, খুঁজে বের করার পরে পরিমাণটা বের করতেছেন এবং ওটাই চিহ্নিত করতেছেন। ফিক্স দ্য হ্যাজার্ড, যে ওটাই হ্যাজার্ড, হ্যাঁ ওটাই হ্যাজার্ড চিহ্নিত করলেন। তারপর হচ্ছে ইভালুয়েট দ্য রেজাল্টস, তারপরে এটার একটা ফলাফল তৈরি করলেন। আমার হ্যাজার্ডটা ম্যানেজমেন্ট হয়ে গেল। এখানে কারো সমস্যা আছে? এখানে বলছে যে হ্যাজার্ডটা ম্যানেজমেন্ট করবেন কিভাবে, কয়টা ওয়েতে, কয়টা স্টেপ আছে। হ্যাজার্ড ম্যানেজমেন্ট করার জন্য আপনার কাছে কয়টা স্টেপ আছে? এখানে দেখেন 4টা স্টেপ দেওয়া আছে। এটা একটু নোট করে রাখবেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, আর একটা হচ্ছে ইভালুয়েট দ্য রেজাল্ট। এখান বুলিয়েট থেকে হ্যাজার্ডটা একটু স্যার বুঝাই দেন। ইভালুয়েট দ্য রেজাল্টস, রেজাল্টটা আপনি কি করলেন, আপনি রেজাল্ট তৈরি করলেন, এটাই। ইভালুয়েট দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য রেজাল্ট, রেজাল্টটা ডিসকাস descending on and implementing hazard control measures is not to end of the process। আপনি হ্যাজার্ডটা কন্ট্রোল করলেন, মেজার করলেন, তারপরে এটাকে ইভালুয়েট করলেন, এটাকে একদম কি করলেন, সরায় ফেললেন। ইভালুয়েট মানে হচ্ছে সরায় দেওয়া বা সমাধান করা। এই রেজাল্টটা যেটা পাইলেন, যে হ্যাজার্ডটা পাইলেন, সেটা আপনি সমাধান করলেন, এটাই। ঠিক আছে, আমরা হ্যাজার্ডটা ম্যানেজমেন্ট করব কিভাবে, এখানে 4টা ধাপ বলছে। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটা খুঁজে বের করতে হবে যে কোথায় হ্যাজার্ড আছে। হ্যাজার্ড মানে কি, হ্যাজার্ড কাকে বলতেছে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, যা দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, সেটাই হ্যাজার্ড। আমরা যখন অ্যাসেসর পাঠ করতে যাব তখন আমাদের এই কোশ্চেনটা করতে পারে যে আপনি হ্যাজার্ডটা কিভাবে আইডেন্টিফাই করলেন, আমাকে একটু দেখান। তখন আপনাকে দেখাইতে হবে যে হ্যাজার্ডটা আইডেন্টিফাই করে এপাশ থেকে ওপাশ এক জায়গায় কলম থাকার কথা। ধরেন যে টেবিলে থাকবে বই খাতা কলম, ঠিক আছে, কিন্তু টেবিলের উপরে রাখা আছে ফোন। ফোনটা কি তাইলে বলেন তো? ফোনটা হচ্ছে হ্যাজার্ড, কারণ ওখানে উল্লেখ করে রাখছে যে টেবিলের উপরে থাকবে বই খাতা কলম। তাহলে অতিরিক্ত যেটা থাকবে সেটা কি, হ্যাজার্ড না? স্যার এটা কি ফিজিক্যাল হ্যাজার্ড?
এখানে তো বলে নাই যে ফিজিক্যাল হ্যাজার্ড নাকি মানে আর্গোনমিক হ্যাজার্ড নাকি, এটা বলে নাই। আপনাকে বলছে হ্যাজার্ড কোনটা। হ্যাজার্ড হচ্ছে টেবিলের উপর মোবাইল ফোন আছে, ঠিক আছে, টেবিলের উপরে জি মোবাইল স্যার, ফোন আছে, এইভাবে এটা হচ্ছে প্রশ্ন হ্যাজার্ড। করে হ্যাঁ, তো যে টেবিলের উপরে ভাই বানায় তখন জিজ্ঞাসা করে যে এখানে হ্যাজার্ড কোনটা বলেন তো, হ্যাঁ, হ্যাজার্ড কিভাবে হতে পারে। হ্যাঁ, তো মোবাইলটা হচ্ছে হ্যাজার্ড, ঠিক আছে। তো মোবাইল ফোনটা টেবিলের উপরে রাখছে এই জন্য হ্যাজার্ড। তো মোবাইল ফোন টেবিলে রাখার জন্য আপনার কি ধরনের ক্ষতি হতে পারে বা কি হ্যাজার্ড হইতে পারে? আপনার লিখতে অসুবিধা হতে পারে, ঠিক আছে, আপনি পড়তে অসুবিধা হতে পারে। তো আপনি হ্যাজার্ডটা আইডেন্টিফাই করলেন যে হ্যাজার্ডটা কোনটা, তখন সানজিদা আপনি হ্যাজার্ডটা জি আইডেন্টিফাই স্যার। করলেন। হ্যাঁ, আপনি একটু মিউট করেন, শব্দ আসতেছে। আহ, প্রথমে আপনি হ্যাজার্ডটা কি করলেন, আইডেন্টিফাই করলেন যে আমার হ্যাজার্ড কোনটা। আমার হ্যাজার্ড হচ্ছে আমার টেবিলের উপরে ফোন রাখা আছে। তো এটার জন্য আমরা কি কি হতে পারে, আমার লেখার ব্যাঘাত করতে পারে, আমার লেখাটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে। তো আপনি আইডেন্টিফাই করলেন যে হ্যাজার্ডটা কি, তারপরে অ্যাসেস দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটা পরিমাপ করলেন যে এটার দ্বারা আমার কতটুকু ক্ষতি হতে পারে, এই হ্যাজার্ড দ্বারা আমার কতটুকু ক্ষতি হতে পারে। তারপরে আপনি ঠিক করলেন যে ফিক্স দ্য হ্যাজার্ড, যে হ্যাঁ এটাই আসলে হ্যাজার্ড, ঠিক আছে। পরিমাপটা করার পরে আপনি ঠিক করলেন যে এটাই হ্যাজার্ড। তারপরে হ্যাজার্ডের অ্যাকশন নিলেন, অ্যাকশন নেওয়ার পরে আপনি যেটা হবে সেটা হচ্ছে ইভালুয়েট দ্য রেজাল্ট। আপনি সেটা কি করলেন, ফলাফল তৈরি করলেন যে হ্যাজার্ডটা নাও থাকতে পারে আবার থাকতেও পারে। আমরা এটা দেখছি বিশেষ করে ওই যে রিস্ক কন্ট্রোল যেটা না, ওই রকমই হ্যাজার্ডটাও কন্ট্রোল, ঠিক আছে। এখানে আর কিছু নাই আমার জানা মতে। হ্যাজার্ড সার্টিফাই ক্লাসিফাইড সিম্বল, হ্যাজার্ডকে চিহ্নিত করার জন্য কিছু সিম্বল দেওয়া আছে, কম্প্রেস গ্যাস এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এটা লাগবে পিপি সিম্বল, এটা লাগবে। এটা হচ্ছে আপনার ডান বা বাম, ডান বাম যে কোশ্চেনটা থাকে সেখানে এটা একটু দেওয়া থাকে, ঠিক আছে। ডাস্ট মাস্ক রিকোয়ার্ড, এটার জন্য কি ব্যবহার করবেন, ওই পাশে সিম্বল দেওয়া থাকবে এটা, আর এই পাশে এটা কোশ্চেন আকারে দেওয়া থাকবে, আমরা এটা পাবো, ঠিক আছে। সিম্বল দেওয়া থাকবে আর বলবে যে এগুলা কি। অ্যাফ্রনের সিম্বল দেওয়া থাকবে এবং অ্যাফ্রনটা বলতে হবে যে অ্যাফ্রন কোনটা। ডান বাম কোশ্চেন অতটা গুরুত্বপূর্ণ না। এই তো সেলফ চেক 2, হ্যাজার্ড ওয়ার্ক হ্যাজার্ড। হোয়াট ইজ দ্য ফলোইং সিম্বল ডিফাইন, এই সিম্বল দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার করতে বলছে। আচ্ছা এখানে দেখি, এই সিম্বল দ্বারা বলা হয়েছে যে এটা হচ্ছে বার্ন অর ইন এয়ার, এটা দরকার নাই, এটা না পড়লেও চলবে। এই যে দেখেন আপনাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, এটা হচ্ছে কি হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট। আপনাকে বললাম না একটু আগে যে আপনাকে বলবে যে আপনি হ্যাজার্ডটা কোন হ্যাজার্ড যাচাই করেন, এই যে এইটার মাধ্যমে আপনাকে যাচাই করতে হবে। দেখেন হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট ফর ট্রেনিং ওয়ার্কশপ, ট্রেনিং ওয়ার্কশপে আপনি কি কি ধরনের হ্যাজার্ড আছে সেটা আপনাকে কি করতে হবে, চেক করতে হবে। যেমন কন্টাক্ট ইনফরমেশন, ওয়াশ কোঅর্ডিনেটর আছে কিনা, ট্রেনিং প্রফেশনে যে ওয়ার্কশপে যাবেন সেই ওয়ার্কশপে এগুলা আছে কিনা। ওয়াশ কোঅর্ডিনেটর আছে, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। ডেট অফ ইন্সপেকশন, ইন্সপেকশন পিপল রেসপন্সিবল ফর ইন্সপেকশন চেকড বাই ম্যানেজার, মানে এগুলা আছে কিনা এগুলা আপনাকে চেক করতে হবে। যখন আমরা অ্যাসেসর পার্ট করব বা ট্রেনার পার্ট করব তখন আমাদের হ্যাজার্ড চেক লিস্টটা করতে হবে নিজে থেকে। তখন এই যে এখানে এগুলা এগুলা চেক করলেই ব্যাস হয়ে যাবে। কি কি কারণে হ্যাজার্ড হইতে পারে সেটাই উল্লেখ করে দিছে, এতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, আপনাকে বলতে পারে ডিফাইন এস এ এফ ই সেফ, আপনাকে বলতে পারে সেফ এর পূর্ণ মিনিং কি। স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য রেজাল্ট, আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম।
ওখানে বলছে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য রেজাল্ট। ঠিক আছে, আর এখানে বলছে স্পট দ্য হ্যাজার্ড, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড, ইভালুয়েট দ্য রেজাল্ট, একই কথা। ওইটারও যেটা এটারও সেটা। কন্ট্রোলিং হ্যাজার্ড, হ্যাজার্ড কন্ট্রোল করব কিভাবে? বিভিন্ন পিপির মাধ্যমে। তাহলে হ্যাজার্ড কয় ধরনের বলেন তো? 4 ধরনের। 4 ধরনের স্যার। এটা এটা বলা যাবে না, কি কি একজন বলেন। ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড। হ্যাঁ, আর্গোনমিক হ্যাজার্ডটা কি? স্যার এটা হচ্ছে ডিজাইনের ভুলের জন্য যে হ্যাজার্ডটা হয়, বা পোর ডিজাইনের জন্য যে হ্যাজার্ডটা হয়, যেরকম লাইটিং কম, তারপরে জিনিসপাতি হয়তো বা দুর্বল, যেরকম চেয়ার টেবিল বা বোর্ড দুর্বল, তো এই জন্য যে হ্যাজার্ডটা হয় সেটাকে বলা হয় হ্যাজার্ড। গুড, অনেক সুন্দর উত্তর হয়েছে। তারপর দেখেন টাইপ অফ ইমার্জেন্সি, আপনি ইমার্জেন্সির সময় কি কি করবেন, বা ইমার্জেন্সি বলতে আপনি কি বুঝতেছেন? টাইপ অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সি বলতে আপনি কি বুঝতেছেন, এটাই ব্রিফ করছে। ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি অবস্থা কোনটা কোনটা হতে পারে এটাই বলছে। সে ইমার্জেন্সি বলতে কোনটা বোঝাচ্ছে, ইমার্জেন্সি কি কি? টাইপ অফ ইমার্জেন্সি, ফায়ার, এক্সপোজিশন, এক্সপ্লোডিশন, ইনজুরি, হ্যাজার্ডিয়াস ম্যাটেরিয়াল। বাস এখানে বলছে যে কি কি মানে ইমার্জেন্সি হতে পারে, কোনটাকে আমরা ইমার্জেন্সি বলবো দরকার নাই। দরকার হচ্ছে এই যে এটা, এ ওয়ার্কপ্লেস ইমার্জেন্সি প্ল্যান শুড ইনক্লুড, ইমার্জেন্সি প্ল্যানের জন্য আমরা কি কি ওয়ার্কপ্লেসে কি কি ইনক্লুড করব, কি কি উপকার মানে কি কি থাকবে এইটা। আর ইমার্জেন্সি জন্য আপনার ওয়ার্কপ্লেসে কি কি অবশ্যই থাকবে, কোন কোন যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট অবশ্যই থাকবে, এই কয়টা, এই দুটা কোশ্চেনই আছে। নাই এখানে আর কিছু নাই। এই যে দেখেন এখানে দেওয়া আছে সেলফ চেকে এই কোশ্চেনটা, হোয়াট এ ওয়ার্কপ্লেস এমার্জেন্সি প্ল্যান শুড ইনক্লুড, কি কি থাকবে? রিপোর্টিং প্রসিডিউর, ডেসক্রিপশন অফ অ্যালার্ম সিস্টেম, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি। বাস আপনাকে মানে এই কয়টা ব্রিফ করতে হবে তাইলে হবে। দেখেন এখানে আশা করি আর কিছু নাই। এখানে আর জানার মতো কিছু নাই। স্যার আমাদের মনে হয় বেশি প্রশ্ন প্রথম মডিউলটা থেকেই করা হয়। হ্যাঁ, আপনাদের বেশি বেশি প্রশ্ন করা হয়, বেশি প্রশ্ন করা হয়। আমি জানি না কোথা থেকে করা হয়, কিন্তু আমি এতদিন ধরে আছি এখানে তো এটাই দেখছি যে ১ নাম্বার সিভিএলএম ওয়ার্ক ইফেক্টিভলি এইটা থেকে অনেক কয়টা কোশ্চেন আসে। সেকেন্ড কোশ্চেন হয় ১১ নাম্বার মডিউল থেকে, থার্ড কোশ্চেন হয় ১২ নাম্বার মডিউল থেকে। ১২ নাম্বার থেকে যদিও অল্প, কিন্তু ১১ এবং ১ এই দুটো থেকে আপনাকে অনেক কোশ্চেন করে। কারণ আপনার জানতে হবে এগুলো সবকিছু। আচ্ছা সমস্যা নাই, আমাদের যে সিভিএলএম ৩ আছে সেটা অবশ্যই শেষ। স্যার একটা কথা ছিল,
বলেন। স্যার আজকে তো আমি বিকালে ক্লাস করতে পারিনি স্যার, যেটা একটু ইম্পর্টেন্ট টপিক সেটা একটু যদি বলে দেন তাহলে ভালো হতো স্যার। কোনো ভিডিও রেকর্ডও করা হয়নি বিকালের সাথে। আচ্ছা, তাহলে আমরা সিভিল প্রথম থেকে যাই, কি বলেন? যেহেতু শেষই হয়ে গেল তখন একটু ইমার্জেন্সি গুলো দেখে দেই। সমস্যা স্যার হবে কারো? প্রথম থেকে আরেকবার দিলে না আমাদের স্যার, জন্য ভালো হবে এটা। এখানে প্রথমে হচ্ছে আপনার প্রশ্ন অনেক, এখান থেকে বেশি প্রশ্ন করে না, বাস আপনার থেকে ছোট ছোট প্রশ্ন করে যে ওয়ার্ক প্লেস হ্যাজার্ড কি, ওয়ার্ক প্লেস হ্যাজার্ডটা কি, এটার উত্তর। ওয়ার্ক প্লেস হ্যাজার্ডে কোনটি কনসিডার করা যাবে একজন লার্নারের, বা একজন লার্নারের ক্যারেক্টারিস্টিক কি কি হতে পারে, এই যে এই চারটা, ঠিক আছে। তারপর হচ্ছে এলিমেন্ট, the following element are the elements of management system occupationally, মানে পেশাগত কাজে আপনি কি কি এলিমেন্ট দ্বারা এই সিস্টেমটা ম্যানেজমেন্ট করবেন, কিভাবে, এটা আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, এটার যে ফ্রেম থাকবে সেই ফ্রেমের জন্য, ফ্রেমে কি কি ইনক্লুড থাকবে, কি কি থাকবে, এটা আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, এটা ব্রিফ করছে স্যার ফাউন্ডেশন। ইম্পর্টেন্ট গুলো যেগুলো একটু মার্ক করে এই সিভিএলএমটা আমাদেরকে দিলে একটু ভালো হইতো। আচ্ছা, মার্ক করা থাকলে আমাদের জন্য একটু সুবিধা হতো যে কি কি গুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা সেটা আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরেন। লাইকহুড রিস্ক, রিস্কের মধ্যে কোনটা পড়ে, ডিটারমাইন্ড। আসলে আপনারা যখন এটা বাংলা করে পড়বেন না তখন কিছুই মনে হবে না, এটা কিছুই না। জাস্ট আপনাকে জানতে চাইছে যে একটা ওয়ার্ক প্লেসে আপনি কি কি, মানে কিভাবে আপনার পেশাগত স্বাস্থ্য যেটা আছে, স্বাস্থ্য নিরাপত্তার প্রয়োগ করবেন কিভাবে, এটাই বাস। হাজার ভাবে বিশ্লেষণ করছে, মানে 10টা মাথা এক জায়গায় করছে, এটাই, কিন্তু ফলাফল তো একটাই। কন্ট্রোল রিস্কটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে কন্ট্রোল রিস্ক করবেন, রিস্কটাকে কন্ট্রোল করবেন, এই যে 6টা মাধ্যমে, এটাই অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাকে জানতেই হবে। এই যে এটা, এই ফর্মটা, সেফটি রুলস এন্ড ম্যাটার দরকার নাই, এটা দরকার নাই। এখানে এমপ্লয়ার রুলসটা, এটা দরকার। এমপ্লয়ার রোল, এমপ্লয়ার রোল, একজন এমপ্লয়ারের রেসপন্সিবিলিটি কি কি থাকে সেটা। সুপারভাইজার রেসপন্সিবিলিটি, এখানে থেকে সুপারভাইজার লিগ্যাল রেসপন্সিবিলিটি কি কি, তখন হবে এই তিনটা। আর একজন গুড সুপারভাইজার, গুড সুপারভাইজারের কি কি, মানে ইয়ে থাকবে, দায়িত্ব থাকে, তখন হবে এটা। ট্রেনিং, ট্রেনিং কয় ধরনের, কর্মক্ষেত্রে ট্রেনিং কয় ধরনের, একজন বলেন তো? 2 ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আর একটা হচ্ছে স্পেসিফিক ট্রেনিং। স্পেসিফিক ট্রেনিং। জেনারেল ট্রেনিংটা কি? সর্বক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য স্যার। যেমন আমরা 100 র পাঠটা করতেছি এখানে। হ্যাঁ, এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, যেটা সবাই করতে পারে। আর স্পেসিফিক ট্রেনিং হলে কি হবে? শুধু স্যার যেকোনো একটি কাজ করার জন্য হুম, স্যার, যেটা হ্যাঁ, করি স্কিল পার্টটা যেটা করি আমরা। স্কিল পার্টটা না, আপনার যে কাজটা আছে সেটার জন্য যে ট্রেনিংটা প্রদান করা হবে। আপনার যে কাজটা আছে সেটা শুধুমাত্র সেফ ভাবে নিরাপদে করার জন্য যে ট্রেনিংটা প্রদান করা হবে সেটা হচ্ছে স্পেসিফিক ট্রেনিং। আর যেটা সবার জন্য প্রযোজ্য সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং, ঠিক আছে?
যেমন সবার জন্য প্রযোজ্য কি? আপনাকে পিপিই পড়তেই হবে। পিপিইর মধ্যে ভাগ আছে না? কেউ হ্যান্ড গ্লোভস পরে, কেউ হেলমেট পরে, কেউ অ্যাপ্রন পরে, কেউ সেফটি শু পরে, এরকম আছে না? জি জি স্যার। স্যার। পেশা জেনারেল অনুযায়ী হচ্ছে হ্যাঁ, সেফটি গুলা জেনারেল ট্রেনিংটা হচ্ছে যে সবাই পিপিই পরবে। আর যেটা হচ্ছে স্পেসিফিক ট্রেনিং সেটা হচ্ছে শুধুমাত্র একেকজন যার যেটা দরকার সে সেটা নিবে। তার কাজ অনুযায়ী এক কথায়। তারপর হচ্ছে ইওর রোল। ইওর রোলের মধ্যে কি, কি থাকে? এই কয়টা। ইওর রাইটস আপনার অধিকার কি, কি? ৩ টা। ব্যাস। এত তেমন কিছু নাই এখানে। আছে? নাই। তারপর তো আজকের এখনকার যেটা হইলো। ঠিক আছে না? এই তো এই সিভিএলএমটাও শেষ হয়েছে ইনশাআল্লাহ। এখানে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? এখানে আমার জানা মতে আর কোনো কোশ্চেন না থাকারই কথা। এখানে ৪টা থেকে ৫টা কোশ্চেন ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি বলে দিলাম যে প্রথমটা হচ্ছে যে রিস্ক কন্ট্রোল করবেন কিভাবে? রিস্ক কন্ট্রোল এটা হচ্ছে প্রথম কোশ্চেন আমার। ঠিক আছে? রিস্ক কন্ট্রোল করবেন কিভাবে? সেই ৪টা আপনি করে দেখান। হাইরার্কি অফ কন্ট্রোল মানে আপনি হ্যাজার্ডটা কন্ট্রোল করবেন কিভাবে? ২, ৪, ৬টা মাধ্যমে। এই ৬টা মাধ্যম আমরা বুঝছি। ইলুমিনেশন মানে কি? ইলুমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিন, পিপিই। এটা একটু আমাকে জানান তো এই ৬টা কি বুঝছি? ইলিমিনেশন মানে কি? স্যার রিমুভ করা বা নিষ্কাশন করা। হ্যাঁ, সাবস্টিটিউশন মানে কি? স্যার বিকল্প। বিকল্প হ্যাঁ। ব্যবস্থা স্যার। কোন আইসোলেশন মানে কি? স্যার নজরবন্দি করা বা একঘরে এরকম কিছু হুম। একটা। স্যার চোখে চোখে ইঞ্জিনিয়ারিং রাখা। মানে কি? ইঞ্জিনিয়ারিং মানে কি? এটা মনে নাই স্যার। নিরাপত্তার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ডিজাইন ভেন্টিলেশনের করা। ব্যবস্থা। হুম। ডিজাইন করা বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। অ্যাডমিন মানে কি? প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা স্যার এখানে মনে বলা হচ্ছে। গুড। হ্যাঁ। তারপর হচ্ছে পিপি। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। জি স্যার, ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম। এটা হচ্ছে আমাদের সময় তো করোনা ছিল, তো করোনাকে উদাহরণ রেখে এই ৬টার ব্যবহার বলেন। কোশ্চেন বুঝাইতে পারছি? করোনাকে সামনে রেখে এই ৬টার ব্যবহার বলেন। কিভাবে করোনাকে কন্ট্রোল করবেন বা এই রিস্কটাকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন? এই ৬টা ধাপে। স্যার ইঞ্জিনিয়ারিং মানেটা কি বললেন? বুঝে নিরাপত্তার ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ডিজাইন করা বা পরিকল্পনা করা। শিরিনা আক্তার বলেন, করোনাকে সামনে রেখে এই ৬টা আপনি কিভাবে করোনাকে রিমুভ করবেন বা কি করবেন সেটা একটু বলেন। এই রিস্ক থেকে কিভাবে কন্ট্রোল করবেন? করোনা তো একটা রিস্ক। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। বলেন। স্যার এখানে যে ৬টা পদ্ধতি বলা হয়েছে এটা বলবো নাকি? হ্যাঁ, ৬টা পদ্ধতির মাধ্যমে আমাকে এখন করোনাটা ব্রিফ করেন। এটা তো সহজ। যখন করোনা হইছে তখন ইলুমিনেট করা হইছে যে এটাকে রিমুভ সরায় দেওয়া হবে। এটাকে সরাইয়া দেওয়া মানে দূর হুম, করে দেওয়া। রিমুভ করার জন্য আমরা যেই পন্থাটা অবলম্বন করব সেটাই তো এলিমিনেশন। মানে হুম, প্রপারলি এটা নির্মূল করে দিব। আর সাবস্টিটিউট হচ্ছে যে বিকল্প কোনো পদ্ধতি। হ্যাঁ। যে আমরা বিকল্প পদ্ধতি হিসেবে কি নিছি? বিকল্প
বিকল্প হচ্ছে পদ্ধতি রিমুভ হিসেবে করা। আমরা ভ্যাকসিন নিছি। ঠিক আছে? হ্যাঁ, তারপর ইনসুলেশন, আর আইসোলেশন। হচ্ছে তারপরে আলাদা যখন করা। হচ্ছে যেমন না হচ্ছে তখন যারা করোনা রোগী ছিল তাদেরকে আলাদা কি আলাদা করে রাখছি। করে। তারপরে তারপর ইঞ্জিনিয়ারিং হচ্ছে কন্ট্রোল। তারপর এটা মানে ডিজাইন করছি যে যাদেরকে আলাদা করা ৩টা ডোজ তাদের জন্য ৩টা ডোজ নিতে হ্যাঁ, হবে অথবা তাদেরকে আলাদা থাকতে হবে ১৭ দিন এরকম। ঠিক আছে? হ্যাঁ এটা। আর তারপরে হচ্ছে প্রশাসনিকভাবে আমরা বলবো যেটা লকডাউন, মানে হ্যাঁ, লকডাউন। যেটা প্রশাসনিক যেটা ঠিক আছে না? লকডাউন না? জি স্যার, লকডাউন হচ্ছে না? জি স্যার লকডাউন দেওয়া হয়েছিল। আর প্রশাসনিক ব্যক্তিগত ক্ষমতা বলতে তো মানেই তো লকডাউন। এপ্রন এগুলো পরিধান করছি। সবাই কি বুঝতে শীত পারতেছেন কথা? উম্মে সালমা। বুঝতে পারছি। হ্যাঁ, তারপর হচ্ছে পিপিই পিপিই মানে তো মাস্ক স্যার পরতে আমরা হবে। মাস্ক, হ্যান্ড গ্লাভস যেগুলো ব্যবহার করছি সেটাই। মাস্ক পরতে হবে বাধ্যতামূলক। এটা হচ্ছে করোনার উদাহরণ। ঠিক আছে? তারপরে এখানে আর কিছু নাই। এমপ্লয়ার রোল। এমপ্লয়ার রোলটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে সুপারভাইজার রেসপন্সিবিলিটি। এখানে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে সুপারভাইজার লিগ্যাল রেসপন্সিবিলিটি কি? আইনগত দায়িত্ব কি কি? এই যে এখানে ৩টা দেওয়া আছে এই ৩টা পড়লেই মেবি হবে। ঠিক আছে? এই ৩টা পড়লেই হবে। তারপরে ইওর রাইটস বা ইওর রোল এই দুটোর মধ্যে যেকোনো একটা ইম্পর্টেন্ট। ২ টাই ইম্পর্টেন্ট বাট আমি কোশ্চেন গুলা বলতেছি আপনাদেরকে। এখানে আর কিছু নাই ইউর তেমন। রাইট হচ্ছে জানার অধিকার, অংশগ্রহণ করার অধিকার আর প্রত্যাখ্যান করার অধিকার। হ্যাঁ, এটা হচ্ছে রাইট। কর্মক্ষেত্রে আপনার অধিকার। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট এই যে 4 এলিমেন্টস কি কি কারণে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় এই ৪টা কারণ। টাইপ অফ হ্যাজার্ড, হ্যাজার্ড কয় ধরনের এবং কি কি আপনার ফিজিক্যাল হ্যাজার্ড কোনটাকে বলতেছে এটার